গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম সবাইকে। তোমরা প্রত্যেক সপ্তাহে যেমন একটা করে ক্লাস পাচ্ছ, সেই রকম আজকেও ম্যাথসের ওপর তোমাদের এসএসসিকে কেন্দ্র করে একটা অঙ্কের ক্লাস নিয়ে আসা হয়েছে। সেই ক্লাসে তোমাদের 10টা অঙ্ক তোমরা চেষ্টা করবে অঙ্কগুলোকে করার। তোমরা নিজেদের মতো আগে করো, দেন তারপরে সলিউশনগুলো দেখে নিও। এই অঙ্কগুলোই প্রিভিয়াস ইয়ার এবং বারংবার পরীক্ষায় এসছে, তাই সেইগুলোকেই তোমরা বেশি করে প্র্যাকটিস করো যাতে ভালো রেজাল্ট হয়। চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। দ্য ব্রোকার চার্জেস এ কমিশন অফ 5% অন অল অর্ডার্স আপ টু 10,000। তাহলে কি বলছে যে একজন ব্রোকার আছে যে 5% চার্জ করছে 10,000 টাকা অবধি, এবং 10,000 টাকার ওপরে কি হচ্ছে না 4% অন অল অর্ডার্স এক্সিডিং 10,000। তাহলে 10,000 টাকার উপরে কি হচ্ছে না সে 4% করে চার্জ করছে। এবার হি রেমিটস রুপিস 31,100 টু হিজ ক্লায়েন্ট আফটার ডিডাক্টিং হিজ কমিশন। মানে কমিশন ডিডাক্ট করার পরে সে ক্লায়েন্টকে কি করলো 31,100 টাকা দিল। তাহলে তার যে অ্যাকচুয়াল অর্ডার অ্যামাউন্ট, যেটা ক্লায়েন্ট অর্ডার করেছিল যে টাকাটা, সেটা কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কি হবে, অ্যাকচুয়াল টাকা থেকে ক্লায়েন্ট যে টাকার অর্ডার করবে সেই টাকা থেকেই কমিশন বাদ দিয়ে সেটাই ক্লায়েন্টের আলটিমেটলি প্রফিট হবে। এটাই আমাদের কমন সেন্স। তাহলে দেখো 5% বলছে 10,000 টাকা অবধি, তাহলে কি আছে দেখো 5% হচ্ছে আপ টু কত 10,000 অবধি। তার মানে 10,000 টাকার যদি আমরা 5% ভাবি, তাহলে 10,000 টাকার 5% বলতে আমরা কতটা বুঝছি, 10,000 ইন্টু 5/100। এটা করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে 500 টাকা পাচ্ছ। এই যে 500 টাকাটা পাচ্ছ তার মানে কি 10,000 টাকার প্রথম যে 10,000 টাকা সে 500 টাকাই নেবে। এবার তাহলে টেকনিক্যালি দেখো তার বলেছে 31,100 টাকা কি হয়েছে, 31,100 টাকা তার কি হয়েছে যে এখনো অবধি সে পেয়েছে। তাহলে 500 টাকা যদি ব্রোকার নেয়, অর্থাৎ ব্রোকার যদি 500 টাকা নেয়, তাহলে ক্লায়েন্ট কত টাকা পেল, 9,500 টাকা পেল। এটা আশা করি বলা যাবে যে প্রথম 10,000 টাকায় ক্লায়েন্ট কত পেল, 9,500 টাকা। এবার তাহলে টোটাল ক্লায়েন্ট কত পেয়েছে, 31,100 টাকা ক্লায়েন্ট টোটাল পেয়েছে, সেখান থেকে 9,500 টাকা প্রথম 10,000-এর ওপর পেয়েছে। তাহলে এখনো ক্লায়েন্টের পাওয়া বাকি কত আছে, বিয়োগ কিভাবে করব, প্রথমে 10,000 বিয়োগ করে দাও, মানে 21,000 হয়, তার সাথে আরও 500 যোগ করে দাও, মানে 21,600 টাকা কি পেয়েছে, এখনো ক্লায়েন্টের পাওয়া বাকি আছে। রাইট, তাহলে ক্লায়েন্টের এখনো 21,600 টাকা যদি বাকি থাকে, এবার কি হচ্ছে 10,000 টপকে গেছে, তার মানে বাকি টাকার উপর 4% করে সে ব্রোকারেজ কাটবে। তাহলে বাকি টাকার যদি 4% কাটে, অর্থাৎ তুমি যদি 100 টাকা যদি তার এখন খরচা মানে ক্লায়েন্ট যদি ইনভেস্ট করে, তার মধ্যে 4 টাকা কি হবে ব্রোকারেজে চলে যাবে। তার মানে যে কাস্টমার বা যে ক্লায়েন্ট সে কত টাকা পাবে, সে নিশ্চয়ই 96 টাকা পাবে। রাইট, কোনো অসুবিধা নেই। এই যে 96 টাকা, এই 96-এর ভ্যালুটাই কি হচ্ছে এখন 21,600 টাকা আমি বলতে পারি। তাহলে 96-এর ভ্যালু যদি 21,600 হয়, একের ভ্যালু কত হচ্ছে 21,600 ডিভাইডেড বাই 96, আর 100-র ভ্যালু কি হবে, আমরা এখানে গিয়ে 100 দিয়ে গুণ করে দেবো, তাই তো। তাহলে কি পেলাম আলটিমেটলি, দেখো 96-কে 2 দিয়ে গুণ করলে কত হয় 100, 96-কে 2 দিয়ে করলে 192 হয়। 192 আরও পড়ে থাকে কত 24 পড়ে আছে, 24 মানে আরও 1/4 পড়ে আছে। তার মানে এটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি কত 2.25 আমার থাকার কথা এখানে। 2.25-কে আমরা এটা দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো তো 22,500 টাকা হচ্ছে কি না। কারণ কিভাবে ক্যালকুলেশন করলাম, 96-কে 2 দিয়ে গুণ করলে 192 হয়, আরও আমার কাছে 24 পড়ে আছে। 24 হচ্ছে 96-এর 1/4 ভাগ, তার মানে হচ্ছে 0.25-এর গল্প আসবে। এবার সেটাকেই কটা শূন্য আছে, 4টে শূন্য, অর্থাৎ এখান থেকে 4টে ঘর পিছনে গিয়ে এটা আমার ভ্যালু এলো। তাহলে এই টাকাটা কি পেয়েছে এক্সট্রা, মানে 10,000-এর ওপরে যেটা ইনভেস্ট করেছে তার জন্য এই টাকাটা ইনভেস্ট করতে হয়েছে। মানে 22,500 টাকা 10,000-এর ওপরে ইনভেস্ট হয়েছে, আর অলরেডি এর সাথে 10,000 প্রথমে তো ইনভেস্ট হয়েই গেছে। তার মানে টোটাল ভ্যালুটা কত চলে এলো 32,500 টাকা। এটাই ছিল হচ্ছে টোটাল ভ্যালু, অর্থাৎ অপশন এ।
ক্লিয়ার করতে পারা গেল? তাহলে কি বললাম যে আর প্রথমে যে 5% সেটা ব্রোকার 500 টাকা নিয়ে নিয়েছে, বাকি 9,500 টাকা ক্লায়েন্টকে দিয়েছে। এই 10,000-এর ওপরে যে টাকাটা পড়ে আছে সেই টাকাটাই কি হচ্ছে, সেই টাকাটাই নিশ্চয়ই ক্লায়েন্ট অর্ডার করলে তার উপর 4% করে চার্জ করবে। তাহলে আমি কি করলাম, 100 টাকা ধরে নিলাম, 4 টাকা ব্রোকারেজ নিল, তাহলে 96 টাকা ক্লায়েন্ট পেল। এবার ক্লায়েন্ট যে 96 টাকা পাচ্ছে সেটাই নিশ্চয়ই এই 21,600 টাকার সমান। কেন? কারণ 21,600 টাকা আমার পড়ে আছে এখনো ক্লায়েন্টের পাওয়া, তাহলে সেটা সমান করে যেই 100-র ভ্যালু পেলাম, মানে ক্লায়েন্ট 10,000-এর ওপরে কত টাকা ইনভেস্ট করেছিল সেটার ভ্যালু এখানে পেয়ে গেলাম, তার সাথে 10,000 যোগ করলাম, আলটিমেট ফাইনাল উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করা গেল। চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। দেখো এটা আছে কি, যে 14% ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 ডেজ। যখনই আমরা এরম টাইপের অঙ্ক দেখি আমরা কি করি, সঙ্গে সঙ্গে একটা এলসিএম বা একটা গুণ করে একটা ম্যান ডেজ, সেটা কি হয়, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক বার করার আমরা একটা ধারণা এই টাইপের অঙ্কেতে পাই। এবার কি বলেছে, 8% স্টার্টেড দ্য ওয়ার্ক 12 days after they start আচ্ছা 8% they started the work, 8 more percent join। আচ্ছা কিছু একটু লেখাটায় গন্ডগোল আছে, মানে যেটা আমায় বলতে চাইছে, প্রথমে 8 জন হয়তো স্টার্ট করেছে, 12 দিন পরে আরও 8 জন কি হয়েছে তাদেরকে জয়েন করেছে। প্রথমে 8 জন শুরু করেছিল, 12 দিন পরে আরও 8 জন জয়েন করেছে। তাহলে হাউ মেনি ডেজ উইল দে টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে বাকি ওয়ার্কগুলো এখানে কিছু একটু অপশানের গন্ডগোল আছে এই জায়গাটায়, এটা কোনো অন্য অঙ্কের অপশান হয়তো চলে এসছে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা করে দেখি যে কি আমাদের আসছে সেটা আমরা দেখি। তাহলে প্রথমে হচ্ছে 14% আছে, 14%-এর কতদিন টাইম লাগছে, 16 দিন টাইম লেগেছে। তার মানে 14টা লোকের যদি 16 দিন টাইম লাগে তাহলে টোটাল ওয়ার্ক কত, 16কে আমরা 10 দিয়ে গুণ করলে 160, আরও 4-এ 64, তাহলে কত পেয়ে যাচ্ছি, 228 পেয়ে যাচ্ছি। কোনো অসুবিধা আছে? 16কে 4 সরি 224, তাহলে কত পেয়ে গেলাম এখান থেকে, 224 পেয়ে গেলাম, রাইট। এবার আমরা কি দেখছি যে প্রথমে 8 জন লোক কাজ শুরু করেছে, তাহলে 8 জন লোক কাজ যে শুরু করেছে কদিন কাজ করেছে, 12 দিন। তার মানে 8 × 12, এই কাজটা তাদের 8 দিন ধরে করেছে, অর্থাৎ কতটা কাজ হয়েছে, 96টা কাজ হয়েছে। তাহলে 96টা কাজ যদি এটা থেকে বিয়োগ করি, অর্থাৎ এটা টোটাল কাজ, সেখান থেকে যদি 96 বিয়োগ করি তাহলে 128টা কাজ আমার এখনো হওয়া বাকি আছে। কতগুলো লোক আছে, প্রথমে 8 জন লোক ছিল, তারপরে আরও 8 জন লোক হলো, তার মানে কি হলো, টোটাল 16 জন লোক হলো। তাহলে আমায় চেয়েছে যে হাউ মেনি ডেজ উইল দে টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, মানে এই কাজটাকে 16 দিয়ে যদি আমরা ভাগ করে দিই অর্থাৎ 8 পেয়ে যাব। এটাই হচ্ছে কি আরও 8 দিন কি হবে না সময় লাগবে ওই বাকি কাজটা কমপ্লিট করতে। তাহলে এখানে উত্তর হচ্ছে কত, 8 ডেজ হচ্ছে তার উত্তর। ঠিক আছে, চলো আশা করি সোজা অঙ্ক, খুব ইজিলি বোঝাও গেছে। প্রথমে টোটাল ওয়ার্ক বার করে নিলাম, তারপর 8 দিনে কতটা কাজ হয়েছে সেটা দেখে নিলাম, বাদ দিলাম, বাদ দিয়ে 16 দিয়ে ডিভাইড করলাম, আমার উত্তর আমরা পেয়ে গেলাম। চলো পরের অঙ্কে। The mark price of an article is 750 after 2 successive discounts মানে 600 এবং x it is sold in 456, find the value of x। খুবই সোজা অঙ্ক। তাহলে কি আছে দেখো, মার্ক প্রাইস কত বলা আছে, মার্ক প্রাইস বলা আছে আমাকে 750। এরপরে কি হয়, এরপরে প্রথম ডিসকাউন্ট কত হয়েছে, 20% প্রথম ডিসকাউন্ট হয়েছে, তার মানে কি 750 × 20/100, তাহলে এটা কাটাকুটি করলে 5, এখানে পাচ্ছি হচ্ছে 150 টাকা। তার মানে প্রথম ডিসকাউন্টটা কত হয়েছে, 150 টাকা হয়েছে। তাহলে যদি 750 টাকা তোমার দাম থাকতো, 150 টাকা তুমি ছাড় দিয়েছো, তাহলে প্রথম ডিসকাউন্টের পরে তোমার এখন ভ্যালুটা কত আছে, এখন ভ্যালুটা আছে হচ্ছে 750 থেকে তুমি 150 বাদ দিয়ে দিলে 600 টাকা পড়ে আছে, তোমার এখন ভ্যালু 600 টাকা আছে। তাহলে এই যে 600 টাকা আছে এর ওপরও তুমি আরেকটা ডিসকাউন্ট দিয়েছো, ডিসকাউন্ট দেওয়ার পর তুমি বিক্রি করেছো কত টাকায়, 456 টাকায়। তাহলে খেয়াল করে দেখো 600-র কত অংশ 456 হয়, তাহলে 456 আমাদের 600-র কত অংশ হয়,
তাহলে 456, যদি এটাও না করো তাহলে তুমি এইভাবেও ভাবতে পারো জিনিসটাকে, আরও তাতে ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে যে 456 টাকা এখন দাম, রাইট, এখন বিক্রি করেছে 456-তে, তাহলে 600 টাকা যদি দামটা থাকতো, 456-এ যদি বিক্রি করতো, তার মানে কি 600 মাইনাস 456 যদি করি, মানে 144 টাকা কি করেছে সে ডিসকাউন্ট দিয়েছে, তাই তো? তাহলে এটাই আমায় পার্সেন্টেজে বার করতে হবে। তাহলে 144 বাই 600 ইন্টু 100 করলাম, তাহলে 0 0 কেটে গেল, কত এসে গেল 24%। তাহলে সে কত পার্সেন্ট সেকেন্ড ডিসকাউন্টটা দিয়েছে, সেটা হচ্ছে 24%। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। 3 নম্বর অঙ্ক, পরের অঙ্কের দিকে যাচ্ছি, আমরা আস্তে আস্তে একটু শক্তর দিকে যাব। আচ্ছা চলো, পরের অঙ্ক কি আছে, এ সাম x is divided among a b c such that the ratio of shares কত আছে বলে দিয়েছে 7:12, b আর c এর বলে দিয়েছে 8:5। if the difference in the shares of a and c is 214, find the value of x। তাহলে আমায় কি বার করতে দিয়েছে, x এর ভ্যালুটা আমাকে বার করতে দিয়েছে, রাইট? তো তাহলে আমরা কি করছি দেখো, প্রথমে আমায় বলে দিয়েছে a:b বলে দিয়েছে, সেটা কত বলেছে, a:b আমাকে বলেছে কত বলেছে 7:12, 7:12 লিখলাম। এরপরে দেখো b:c কত বলেছে, b:c বলেছে আমায় 8:5। তাহলে আমার কাজ কি হবে, সবার প্রথমে a:b:c এর আমায় একটা রেশিও বার করে নিতে হবে। তাহলে কিভাবে করব, দেখো এখানে b এর ভ্যালু 8, এখানে b এর ভ্যালু কত 12, তাহলে সবার প্রথম কি করলাম, দুটোর এলসিএম করে নিলাম, 8 আর 12-র এলসিএম কত হয় 24। ঠিক আছে, সেম ভাবে 12কে 2 দিয়ে গুণ করলে 24, তাহলে 7কে 2 দিয়ে গুণ করলে কত পাবো 14, 8কে 3 দিয়ে গুণ করলে 24, 5কে 3 দিয়ে গুণ করলে কত পাবো 15। তাহলে দেখো a:b:c এর যে রেশিওটা পেলাম, সেটা আমরা এটা পেলাম 14:24:15 পেলাম। এবার কোয়েশ্চেনটা বলেছে যে এ আর সি এর গ্যাপটা কত, বলেছে হচ্ছে 214। তাহলে এখানে যদি এ আর সি এর গ্যাপটা আমরা দেখি, সেই গ্যাপটা আমাদের কত ইউনিট আছে, সেই গ্যাপটা আমাদেরকে আছে হচ্ছে 1 ইউনিট আছে, কারণ এ পেয়েছে 15, এ পেয়েছে 14, তাহলে 1 ইউনিটের ভ্যালুটাই আমার কত বলা আছে 214 বলা আছে, 1 ইউনিটের ভ্যালুটাই। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 214 হয়, আমায় বার করতে কি দিয়েছে, বার করতে দিয়েছে দেন দ্য ভ্যালু অফ এক্স, মানে টোটাল কত টাকা তারা পেয়েছে। তাহলে টোটাল কত টাকা পেয়েছে, 1 ইউনিটের ভ্যালু 214, তাহলে টোটাল টাকাটা কোনটা, নিশ্চয়ই এই তিনজনের টোটালটাই। তাহলে 14 আর 24 কত হয় 38, 38 আর 15 কত হয় 53। তাহলে আমরা কি করব, 214কে 53 দিয়ে গুণ করব, আমাদের কিন্তু ফাইনাল উত্তর চলে আসবে। এবার দেখো ইউনিট ডিজিট যদি আমরা চেক করি, 4 × 3 করলে কত পাবো 12 পাবো, তাই তো? প্রত্যেকটারই লাস্টে আমাদের কি আছে 2 আছে। দেখো এই ক্ষেত্রগুলোতে আমরা গুণ যদি করে নিতে চাই করে নিতে পারি, কিংবা আমি না গুণ করেও কিভাবে সহজে করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখো ভালো করে, যদি তুমি না গুণ করো তাহলে এখানে আছে হচ্ছে 214, এখানে আছে 53। দেখো প্রত্যেকটা সেকেন্ড ডিজিটগুলোকে খেয়াল করো, সেটা কিন্তু প্রত্যেকটায় আলাদা আছে। এখানে 52, 22, 72, 42 প্রত্যেকটা আলাদা আছে। তাহলে আমি কি করতে পারি, যদি কোনোভাবে সেকেন্ড ডিজিটটার আমরা ক্লু পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা অঙ্ক শেষ করতে পারি। সেকেন্ড ডিজিট পাওয়ার জন্য আমরা জেনারেলি কি করি, 100 দিয়ে ডিভাইড করি। যে কোনো সংখ্যাকে যদি তুমি 100 দিয়ে ভাবো ডিভাইড করো, তাহলে কি করবে, তার সেকেন্ড ডিজিট অবধি তুমি পেতে পারো। দেখো 100 দিয়ে কোনো জিনিসকে ডিভাইড করা, অর্থাৎ এর ফ্যাক্টর কি হয় 50 হয়, এর ফ্যাক্টর 50 দিয়ে ডিভাইড করলেও সেম জিনিস আসবে। তাহলে 50 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি, কত হয় রিমাইন্ডার, রিমাইন্ডার পড়ে থাকে দেখো 14 রিমাইন্ডার পড়ে থাকে প্রথমটা থেকে, দ্বিতীয়টা থেকে কত পড়ে থাকবে 3 রিমাইন্ডার পড়ে থাকবে। তাহলে দেখো দুটোকে গুণ করলে কত পাচ্ছি 42, যার লাস্টে 42 সেটাই আনসার। তার মানে অপশন ডি ইজ দ্য আনসার। আমি নর্মালি গুণ করলে উত্তর বার করতে পারতাম, কোনো অসুবিধা নেই। 214কে যদি 50 দিয়ে গুণ করতে, তাহলে 10,700 চলে আসতো। 10,700-র সাথে আরও তুমি 214 × 3 মানে হচ্ছে 642 তুমি যোগ করে দিলেও তোমার উত্তর চলে আসতে পারতো।
আমি ইচ্ছে করে এই জিনিসটা দেখিয়ে রাখলাম, যদি কখনো কোনো অঙ্কে আমাদের ইউনিট ডিজিট দিয়ে না বেরোয় আমরা কখনো কখনো এই ডিজিট দিয়েও আমরা করতে পারি, তাই জন্য। ঠিক আছে, চলো আশা করি ক্লিয়ার হলো। এ আর বি এর রেশিও বলা ছিল, বি আর সি এর রেশিও বলা ছিল, আমরা কি করলাম এ বি সি তিনটের রেশিও ডাইরেক্টলি বের করে নিলাম, নিয়ে এ আর সি এর গ্যাপটা 1 ইউনিট, সেটার ভ্যালু কোয়েশ্চেনে বলেছে 214, আমাকে বার করতে হবে টোটাল টাকা। টোটাল টাকাটা কোনটা? 14, 24 আর 15 সাম যেটা, সেটাই হচ্ছে টোটাল। তিনটের সাম কত? 53, তাই 214কে 53 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, চলো পরের অঙ্ক। আচ্ছা, এ ম্যান সেভস 20% অফ হিজ ইনকাম ইফ হিজ এক্সপেন্সেস বি ইনক্রিজড by 35%. By what percent his income is to be raised so that he can save 10% of his income? তার মানে কি বলছে দেখো, প্রথমে 20% তার ইনকাম সেভ করে সেটা বলে দিয়েছে, এরপরে বলেছে এক্সপেন্সেসটা বাড়ছে 35%, তাহলে ইনকামটাকে আমরা কতটা বাড়াবো যাতে সেই এক্সপেন্সেস বাড়ার পরেও তার সেভিংস কি হয় না 10% থেকে যায়, রাইট? তাহলে কিভাবে করব? দেখো, যখনই বলে দিয়েছে ইনকাম আমি ধরে নিতে পারি 100, কেন না এখানে পার্সেন্টেজে বলা আছে, তাহলে এক্সপেন্ডিচার আমি এখনো অবধি জানি না, কিন্তু সেভিংসটা আমরা জানি কত, সেটা হচ্ছে 20। তাহলে 100 টাকা যদি ইনকাম হয়, 20 টাকা যদি সেভিংস হয়, তুমি এক্সপেন্ডিচারটাও বার করে নিতে পারছো 80, এই অবধি কোনো অসুবিধা নেই আশা করি। এরপরে বলেছে যে তুমি এক্সপেন্সেস কত বাড়াচ্ছ? 35%, তাহলে 80-র ওপরে যদি আমরা 35% বাড়াই, তাহলে 80 35% কত হয়? 8 3 24 আরও 4 মানে 28। তাহলে 28 যদি এটার বাড়াতে তোমার এক্সপেন্সেসটা কত দাঁড়াতো? 108 টাকা দাঁড়াতো, কোনো অসুবিধা নেই। কিন্তু বলেছে যে এখানে তখনও তার 10% সেভ হবে, মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে এখানে যদি তখনও 100 টাকা ইনকাম থাকতো, 10 টাকা তখনও তোমায় সেভ করতে হতো, তার মানে তোমার এক্সপেন্ডিচারটা দাঁড়াতো কত? 90, রাইট? কোনো অসুবিধা নেই। তাহলে এই 90 এর ভ্যালুটাই কার সমান? এই 90 এর ভ্যালুটাই 108 এর সমান। তাহলে 90 এর ভ্যালু যদি 108 এর সমান হয়, তাহলে আমায় এই 100 এর ভ্যালুটা বার করতে হবে। কি করে করব? 90 এর ভ্যালু 108 এর সমান, তাহলে 10 এর ভ্যালু কি করছি? দুদিকে 9 দিয়ে ভাগ করে দিচ্ছি, 9 দিয়ে ভাগ করলে 12 পেয়ে যাচ্ছি। তাহলে 100 এর ভ্যালুটা কত? 120 নিশ্চয়ই। তাহলে দেখো 100 টাকা আমরা ধরেছিলাম, সেটাকে নিয়ে যেতে হবে কোথায়? 120 টাকায় নিয়ে যেতে হবে। তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে? 20% বাড়াতে হবে। ক্লিয়ার হলো? আশা করি খুব সহজে করলাম। ইনকাম আছে 100 টাকা, সেভিংস বলেছে 20 টাকা, তার মানে এক্সপেন্ডিচার কত? 80 টাকা, রাইট? সেখান থেকে কি করলাম, এটার ওপরে আমরা 30% 35% কি করলাম, আমাদের বেড়েছে, তাই জন্য 80 35% 28 পেলাম। যেই 28টা পেলাম সেটাকে অ্যাড করে দিলাম, কত পেয়ে যাচ্ছি? নতুন এক্সপেন্ডিচার এটার রেসপেক্টে 108 টাকা পেয়ে যাচ্ছি। এবার দেখো, আমরা যদি 100 টাকা আমাদের ইনকাম থাকতো, 10 টাকা সেভিংস এখনো করতে বলেছে, এই যে এখানে বলা আছে 10 টাকা সেভিংস, তার মানে কি 90 টাকা আমার খরচা হচ্ছে, তাহলে এই 90 এর ভ্যালুই নিশ্চয়ই এটার সমান। তাহলে এখান থেকে আমরা 100-র ভ্যালুটা বার করলাম, যেটা এখন দাঁড়ালো 120 সমান দাঁড়ালো। তার মানেই কি, যে আমাকে 100 এখানে আগে ছিল, সেখান থেকে বেড়ে কত হয়েছে? 120 হয়েছে। তাই জন্য আমরা উত্তর করলাম যে আমাদের 20% বাড়াতে হবে। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, সেম আবার তোমাদের কাছে একটা রেসের অঙ্ক আছে। এই রেস টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেক বছর কোশ্চেনে আসে, তাই জন্য এই টাইপের অঙ্ক আমরা প্রত্যেক ক্লাসেই একটা করে করতে থাকছি। তাহলে দেখো কি বলেছে, ইন এ 400 মিটার রেস এ রানস অ্যাট এ স্পিড অফ 16 মিটার পার সেকেন্ড। যখনই আমরা এই দুটো লাইন পড়লাম, 400 মিটার রেসে এ ছুটছে কত? 16 মিটার পার সেকেন্ডে, তাহলে এর যে টাইমটা লাগছে, এর যে টাইম লাগছে সেটা আমরা কত বলতে পারি? 400 ডিভাইডেড বাই 16, তাহলে কত পাবো? 16 দুগুণে 32, 16 5 80, মানে 25 সেকেন্ড লাগছে। প্রথম লাইন থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার বলেছে এ গিভস বি এ স্টার্ট অফ 15 মিটার,
তার মানে কি দাঁড়াচ্ছে যে যখন এ ছুটছে, এ শুরু থেকে যদি ছোটে, বি তখন অলরেডি 15 মিটার এগিয়ে গেছে, মানে বি কে আমরা এই পজিশনে দাঁড় করাচ্ছি, আর এ তখনও কিন্তু এই পজিশন থেকে ছোটা স্টার্ট করছে, অর্থাৎ এ এখানে, বি এখানে, তাদের মধ্যে গ্যাপটা কত? 15 মিটারের। তাহলে আলটিমেটলি ভাবো, এ যখন 400 মিটারে পৌঁছবে, এ যখন 400 মিটারে পৌঁছবে, বি নিশ্চয়ই তার থেকে 15 মিটার কম ছুটবে, কারণ বি কে তো শেষ করতে হবে, তাহলে কতটা ছুটবে? সে নিশ্চয়ই কম ছুটবে। কতটা কম? 15 মিটার কম। তার মানে 400 থেকে আমরা কি করছি, 15 মিটার বাদ দিয়ে দিচ্ছি, তার মানে বি এর ছোটা কত? 385 মিটারের রেস বি এর জন্য, তাই তো? তাহলে বি এর জন্য 385 মিটারের রেস। দেখো এখানে আরেকটা ক্লু আছে, যে স্টিল বিটস হিম বাই 10 সেকেন্ড, মানে কি, যে এ বি এর চেয়ে 10 সেকেন্ড আগে পৌঁছেও গেছে, তাহলে এর টাইম লাগতো কত? 25 সেকেন্ড টাইম লাগতো। সে আরো 10 সেকেন্ড আগে যদি পৌঁছে যায় বি এর থেকে, তাহলে বি এর কত টাইম লাগবে? আরো 10 সেকেন্ড বেশি লাগবে। তার মানে বেশি লাগা মানে কি, 25 তো এর লাগতো, আরো 10 সেকেন্ড বেশি লাগবে বি এর, কারণ এ 10 সেকেন্ড আগে পৌঁছেছে। তাহলে বি এর কত লাগছে? বি এর 35 সেকেন্ড লাগছে। তাহলে এই যে 35 সেকেন্ড, এই 35 সেকেন্ডেই নিশ্চয়ই বি এতটা পথ গেছে। তাহলে জানতে চেয়েছে কি, যে হোয়াট ইজ দ্য স্পিড অফ বি। দেখো ইউনিট আছে মিটার পার সেকেন্ডে, যদি কিলোমিটার পার আওয়ার দিত তাহলে কিন্তু আমাদের 3600 দিয়ে গুণ করতে হতো লাস্টে। তাহলে 35 সেকেন্ডে যদি 385 যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? এটাকে 35 দিয়ে ভাগ করলাম, করে দেখো কত পাচ্ছি, 11 সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে এটাই আমার উত্তর, 11 মিটার পার সেকেন্ড হবে, কারণ আমি গতিবেগ বার করছি। তাহলে গতিবেগ বার করছি যখন, ইউনিটটা হবে কি, 11 মিটার পার সেকেন্ড। যদি আমাকে এটা ঘন্টায় বার করতে দিত, তাহলে আমি কি করতাম, এটার সাথে 3600 দিয়ে গুণ করে আমার ফাইনাল উত্তর বেরোতো। ক্লিয়ার হলো? তাহলে 6টা অঙ্ক আমরা পরিষ্কার ক্লিয়ার হলাম আশা করি। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, ট্রেলিং জিরো। ট্রেলিং জিরো কথাটার মানে কি? মানে হচ্ছে যে তুমি যখন এই গুণটা করবে, গুণটা করার শেষে যে সংখ্যাটা আসবে তাতে কতগুলো জিরো আসবে, এটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো এই টাইপের যখন অঙ্ক আছে, প্রথমে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, সেই সংখ্যাগুলোতে দেখো 123, 122, 121, এখানেও 234, 233, 232 আছে। আমরা কি করতে পারি, দেখো প্রথমে যে তিনটে সংখ্যা আছে সেখান থেকে 2 টু দি পাওয়ার 121টা কমন নিতে পারি। যেই কমন নিয়ে নেবো, কমন নিলে কে পড়ে থাকবে? এখানে 123টা 2 ছিল, সেখান থেকে যদি 121টা 2কে আমি কেটে দিই, পড়ে থাকবে কটা? দুটো 2 পড়ে থাকবে, অর্থাৎ 2 স্কোয়ার, মানে যেটাকে আমরা ডাইরেক্টলি, আমরা এখন বড় হয়ে গেছি তাই ডাইরেক্টলি এটাকে লিখবো কত? 4 লিখতে পারি। এরপরে দেখো এখানে কটা? 122টা 2 ছিল, সেখান থেকে 121টা তুমি কমন নিয়েছো, কমন নিয়েছো মানে ভাগ করেছো, তার মানে এখন পড়ে থাকবে কটা? একটা 2, মানে -2 করলাম। এবার খেয়াল করো, এখানে অনেকে ভুল করে এটাকে আর লেখেই না, কিন্তু ভাবো 121টা 2 আছে, সেখান থেকে যদি 121টা 2 দিয়েই তাকে ভাগ করো, ভাগ করলে কত পাবে? একটা 1 পাবে কিনা? তাহলে এখানে একটা -1 রয়ে গেল। সেম ভাবে আমি পরের টার্মে কি করলাম, 3 টু দি পাওয়ার, যেটা সবচেয়ে লোয়েস্ট পাওয়ার আছে, 232কে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কটা? দুটো 3 এক্সট্রা পড়ে থাকবে, মানে 3 স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি কত? 9। তারপরে দেখো এখানে 3 টু দি পাওয়ার 233, মানে সেখান থেকে দুটো 232টা নিয়ে নিলে একটা 3 পড়ে থাকবে, মানে 3 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, মানে 3 মাইনাস করলাম। আর সেম ভাবে এখান থেকেও যদি এটাকে কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? একটা 1 পড়ে থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। চলো এবার তাহলে আমরা কি করছি, যে ক্যালকুলেশন করে দেখি, 2 টু দি পাওয়ার 121 ইন্টু কি থাকছে, 4 থেকে 2 বাদ 2, 2 থেকে 1 বাদ, তাহলে 1 পড়ে থাকলো। এখানে থাকলো 3 টু দি পাওয়ার 232 থাকলো, তার সাথে কে পড়ে রইলো? সেখানে দেখো একটা 5 পড়ে রইলো। এবার আমরা যেটা জানি যে জিরো যখনই খুঁজতে হবে, জিরো খোঁজা মানে কি, একটা 2 আর একটা 5, এরা যদি দুজন পেয়ার হয়, তার মানে কি হবে? আমাকে 10 দেবে, তাই তো? এখানে একটা 2 একটা 5 মিলে আমাকে একটা 0 দেয়। তাহলে আমাকে খুঁজতে হবে যে আমি এরকম 2 আর 5-এর কটা পেয়ার বানাতে পারবো।
দেখো এখানে 5 আমার একটাই আছে, 2 অনেকগুলো আছে, কিন্তু 5 যেহেতু একটাই আছে তাই জন্য আমি পেয়ার কটা নিতে পারবো, একটাই 5 আর একটাই 2 এর পেয়ার নিতে পারবো, কারণ বাকি 2 গুলো আমার কোনো কাজে আসবে না, 3 আমার কোনো কাজে আসবে না। তাহলে একটা 5 থাকার জন্য একটা 5 আর 2 মিলে আমরা অনলি একটাই 0 বের করতে পারবো। যদি এখানে 10টা 5 থাকতো তাহলে 10টা আমরা জি পেয়ার বানাতে পারতাম। যদি কোনো 2 না থাকতো তাহলে কিন্তু 0 আসতো না। কেন? কারণ আমাদের 0 আনার জন্য 2 আর 5 আসাটা দরকারি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম 7 নম্বর অঙ্কটা। চলো পরেরটায় যাই, 8 নম্বর অঙ্কে যাই। বলেছে 6 men and 8 women can do a piece of work in 10 days, whereas 26 men and 48 women can do the same work in 2 days. What will be the time taken by 15 men and 20 women to do the same work? তাহলে দেখো তোমাকে কোয়েশ্চেনটা দেওয়া আছে 6 men and 8 women। তোমরা অনেকেই হয়তো এই কোয়েশ্চেনটা পড়ে দুটোকে গুণ করার চক্করে তোমরা চলেও গেছো, তোমরা হয়তো গুণ করতে শুরুও করে দিয়েছো। যারা যারা এই অঙ্কটা করছো নিজেরা, তারা কি করে, জেনারেলি এই টাইপের অঙ্ক থাকলে আমরা সবসময় করি কি, যে টোটাল কতগুলো 6 মেন, মানে আমরা বেসিক্যালি এই জিনিসটা করি যে 6 মেন প্লাস 8 ওমেন আছে সেটা ইনটু কত আছে 10 দিন, মানে এটা হচ্ছে তাদের টোটাল ওয়ার্ক। সেমভাবে 26টা মেন আছে তার সাথে 48টা ওমেন আছে, তাকে আমরা কি করি, কত দিনে করেছে সেটা 2 দিনে করেছে, তাহলে এই টোটাল ওয়ার্কে সেম করি। আমিও এভাবেই করব, কিন্তু তার আগে তোমাদের এই অঙ্কটা দেখেও কিন্তু উত্তর বার করা সম্ভব। কিভাবে? এটাই হচ্ছে এসএসসিতে এই জিনিসগুলোই কিন্তু দেয়। আমি কোনো সংখ্যা পরিবর্তন করিনি, ডাইরেক্ট কিন্তু এসএসসিতে এটাই দিয়েছে। তাই জন্য যখনই কোনো অঙ্ক দেবে সেই অঙ্কগুলোর চোখ কান খোলা রাখাটা খুব দরকারি। খেয়াল করে দেখো 6টা মেন আছে, ভালো করে দেখো, কালিটা চেঞ্জ করে দেখাচ্ছি, 6টা মেন 8টা ওমেন, আর তোমায় বার করতে যেটা দিয়েছে যে 15টা মেন আর হচ্ছে 20টা ওমেন। তাহলে খেয়াল করে দেখো তো 6-এর কত গুণ 15 হয়, 2.5 গুণ। সেমভাবে 8-এরও কত গুণে 20 হয়, 2.5 গুণেই 20 হয়। তার মানে টেকনিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছে 6টা মেন 8টা ওমেনের করতে লাগে কত, 10 দিন লাগছে। তার মানে যখনই নাম্বার অফ মেন আর নাম্বার অফ ওমেন বেড়ে যাচ্ছে, কত গুণ বাড়ছে, 2.5 গুণ বাড়ছে। তাহলে 2.5 গুণ যদি মানুষ বাড়ে, দিন কি হবে, 2.5 গুণেই কমে যাবে, তাই কি না? তুমি যখন কোনো কাজ, কারণ সময় আর কাজের মানে সময় আর মানুষের মধ্যে সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। তাই জন্যে যখন তোমার 2.5 গুণে কাজটা বাড়ছে, মানে লোক বাড়ছে, তাহলে 2.5 গুণে কি হবে, সময়টা কমে যাবে। তাহলে এদের লেগেছে কত, 10 দিন লেগেছে। 2.5 বলতে আমরা কি বুঝি, 5-এর 2। তাহলে দেখো তো এটাকে ডাইরেক্টলি 2/5 দিয়ে যদি ভাগ করতাম তাহলে উত্তর কত পেয়ে যেতাম, 4। আমার উত্তর এখান থেকেও ডাইরেক্টলি বেরিয়ে চলে আসতো 4। কিন্তু তাও অনেক ক্ষেত্রে অঙ্কতে সেম ভাবে নাও থাকতে পারে, তার জন্য আমি ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আমাদের করতে হবে। তাহলে এটাকে কি করব, দেখো তো 60 মেন এখান থেকে পেলাম, তার সাথে 80 ওমেন পেলাম, সেটা সমান কি পাচ্ছি, 52 মেন পাচ্ছি এবং 96 ওমেন পাচ্ছি, রাইট? এই অবধি আমরা পেলাম। আমাদের কাজ কি হবে, মেন আর ওমেনকে আলাদা করে লেখা। তাহলে দেখো মেনকে এদিকে নিয়ে চলে এলাম, 60 মাইনাস 52 করে পাচ্ছি হচ্ছে 8 মেন। সেমভাবে 96 আছে, 80 ওমেন আছে, তার মানে 16 ওমেন পেয়ে গেলে। তাহলে এখান থেকে তুমি মেন আর ওমেনের একটা কি পেয়ে যাচ্ছ, রেশিও পেয়ে যাচ্ছ। কি করে পাবে, দেখো ওমেন এখানে তলায় আছে, তাহলে কি হবে, 16টা এখানে ওপরে থাকবে, 16/8, যেটাকে আমরা লিখতে পারি 2/1। তাহলে মেন ইস টু ওমেন, মানে মেন দুটো কাজ করে, ওমেন কটা কাজ করে, একটা। এবার কতগুলো তাহলে টোটাল কাজ আছে, তাহলে টোটাল ওয়ার্ক আমরা কিভাবে বার করি, টোটাল ওয়ার্ক বার করার জন্য আমাকে জাস্ট এই ভ্যালুগুলো এখানে পুট করতে হবে। তাহলে দেখো মেনের ভ্যালু আমাদের কত আছে, 2 আছে, তাহলে মেনের ভ্যালু যদি এখানে 2 লিখি তাহলে 6 দুগুণে 12, ওমেনের ভ্যালু কত, 1, মানে 12 আর 8 20, 20 ইন্টু 10 কত হয়ে যায়, টোটাল ওয়ার্ক আমাদের পেয়ে গেলাম 200টা। ভালো করে বলে দিচ্ছি, মেন কটা আছে, মেন দুটো কাজ করে একদিনে, ওমেন করে একটা, তাই ভ্যালুগুলো এখানে পুট করো, 6 ইন্টু 2 12, 12-র সাথে 8 ইন্টু 1 মানে কত, 8, 12 আর 8 20, 20 আর 10-এ
200টা আমার টোটাল ওয়ার্ক। এবার এই 200টা টোটাল ওয়ার্ককেই এরা দুজন মিলে কত দিনে করবে? 15টা মেন আছে, 15টা মেন কটা কাজ করবে? দুটো করে কাজ, মানে 30টা কাজ করছে। সেমভাবে 20টা ওমেন আছে, কটা করে কাজ করবে? একটা করে। তাহলে 30 প্লাস 20 করে কত পাচ্ছ? 50। তার মানে 50টা কাজ ওরা একদিনে করে, তাই 200কে 50 দিয়ে ভাগ করে দাও, উত্তর 4। দেখো আমরা এখানেও 4 উত্তর পেয়েছি, আমরা ওখানেও 4 উত্তর পেয়েছি, কিন্তু দুটোর মধ্যে সময় পার্থক্যটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে, যে একটা শুধু চোখ কান খোলা রাখলে 6 মেন 8 ওমেন, তার সাথেই 15 আর 20 এখানে দেওয়া, তাহলে চোখ কান যদি খোলা রাখো তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু দিয়েছে এসএসসিতে। কারণ এসএসসি প্যাটার্ন কোয়েশ্চেনের তারাও চায় যে আমরা যাতে সময় বাঁচিয়ে অঙ্কগুলো করতে পারি। কেউ দেখেই এটা করবে, কেউ হয়তো একটু সময় নিয়ে দেখে জাস্ট ডাইরেক্টলি ওইটুকু করবে। তাহলে কতটা সময় তোমার সেভ হচ্ছে সেটা তুমি নিজেই বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কে যাই। 9 নম্বর অঙ্ক। এই অঙ্ক প্রচুর চেনা অঙ্ক, তোমরা বহুবার এই টাইপের অঙ্ক করেছো, তাও বারবারই আসে এই অঙ্ক, যে রাম কভার্স এ সার্টেন জার্নি 60% অফ হিজ ইউজুয়াল স্পিড। তার মানে তার যে স্পিড আছে, নর্মাল স্পিডে যদি যেত তার চেয়ে সে এখন 60% স্পিডে সে যাচ্ছে। হি রিচেস দ্য ডেস্টিনেশন লেট বাই 36 মিনিট। তাহলে ওই যে স্পিডটা কমালো তার জন্য কি হচ্ছে? তার 36 মিনিট সময় বেশি লাগছে, কারণ আরও 36 মিনিট লেট হচ্ছে। তাহলে হিজ ইউজুয়াল টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন, তাহলে সে কতক্ষণে, মানে তার অ্যাকচুয়াল ডেস্টিনেশনে পৌঁছানোর টাইম কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো রামের যদি আমরা স্পিড রেশিও প্রথমে বার করি, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে কারেন্ট, সি লিখলাম সেটাকে। তাহলে অরিজিনাল তার স্পিড কত ছিল? 100, এখন কত স্পিডে যাচ্ছে? সে তার 60 স্পিডে যাচ্ছে, তাই তো? তাহলে এই জিনিসটাকে আর আমরা 100 আর 60 এরমভাবে না লিখে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট কত করব? 20 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাচ্ছ 5, আর 20 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাচ্ছ কত? এটা পেয়ে যাচ্ছ হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে তার স্পিড রেশিও। এবার আমরা কি জানি যে টাইম রেশিও যখন বার করব সেটা কি হয়? স্পিড রেশিওর উল্টো হয়। কেন? কারণ তুমি জোরে যদি যাও তাহলে তোমার কম সময় লাগবে, তুমি যদি আস্তে যাও তোমার বেশি সময় লাগবে, অর্থাৎ সম্পর্কটা কি হচ্ছে? ব্যস্তানুপাতিক। তাহলে যদি এখান থেকে টাইম রেশিও বার করতে চাই তাহলে সেটা কত হয়ে যাবে? 3:5 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে প্রথমে স্পিড রেশিও ছিল 5:3, টাইম রেশিও কত এলো? 3:5। তাহলে দেখো তো টাইম বেশি লাগছে তো এখন, কারণ কারেন্টে তুমি দেখতে পাচ্ছ আগের চেয়ে টাইম বেশি লাগছে। কত ইউনিট বেশি লাগছে? 2 ইউনিট বেশি লাগছে। তাহলে 2 ইউনিট বেশি লাগা মানে কি? সেটাই তোমার বলেছে 36 মিনিটের গ্যাপ। তাহলে 2 ইউনিটের ভ্যালুটা 36, তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত? 18 পেয়ে গেলে। এবার কোয়েশ্চেনটা দিয়েছে যে তোমার ইউজুয়াল টাইম, মানে তুমি অরিজিনাল কোন টাইমে তুমি সেখানে রিচ করতে, মানে ডেস্টিনেশনে পৌঁছতে অরিজিনাল টাইম। তাহলে তোমার অরিজিনাল টাইম কোনটা? অরিজিনালের তলায় টাইম দেখো 3 আছে, তাহলে আমরা 3 ইউনিটের জন্য বার করব কিভাবে? 1 ইউনিট 18 পেয়েছি, 18কে 3 দিয়ে গুণ করলাম, 54 মিনিটস টাইম লাগছে। অপশন ডি ইজ দ্য আনসার। তাহলে আবারও বলছি যে স্পিড রেশিও প্রথমে বার করলাম, টাইম রেশিও তাকে ঘুরিয়ে দিলাম, দুজনের গ্যাপটা দেখলাম সেটাই 36 মিনিট লেট। তাহলে 1 মিনিট, 1 ইউনিটের হচ্ছে 18, তাহলে 3 ইউনিটের হচ্ছে 54 মিনিট টাইম গেল। ঠিক আছে, চলো পরের অঙ্কের দিকে যাই। If a man's age is 4 times the sum of the 3 children's age, and after 6 years the age will be twice of the sum of the ages of the 3 children, the what is the present age of the man? তাহলে কোয়েশ্চেনটা ভালো করে দেখো, তোমায় কোথাও কিন্তু কোনো এজ বলাই নেই কোয়েশ্চেনে, কিন্তু এটা বলা আছে যে কি কি সম্পর্ক দাঁড়াচ্ছে ম্যানের সাথে তার চিলড্রেনের। তাহলে খেয়াল করে দেখো, ইফ আ ম্যানস এজ ইজ 4 টাইমস দ্য সাম অফ দ্য 3 চিলড্রেন্স এজ, তাহলে 3টে চিলড্রেন, অর্থাৎ ধরে নাও তুমি PQR ধরে নাও 3টে চিলড্রেন আছে, এই যে 3টে চিলড্রেনের এজের যদি কি বলেছে সামটা যা হবে, ম্যানস এজ ইজ 4 টাইমস দ্য সাম অফ হিজ 3 চিলড্রেন এজ। তাহলে 3 চিলড্রেন এজের সামকে যদি আমরা 1 ধরি তাহলে ম্যানের এজটা কত বলতে পারবো? ম্যানের এজটা আমরা 4 বলতে পারবো কিনা? কোনো অসুবিধা নেই আশা করি।
কারণ দেখো তিনটে চিলড্রেনের এজটাকে আমি 1 ধরেছি, ম্যানের এজটাকে আমি কি ধরলাম, তার 4 গুণ, তাই 4 ধরলাম। এবার বলেছে দেখো 6 বছর পরে দ্য এজ উইল বি টোয়াইস অফ দ্য সাম। তার মানে 6 বছর পরে এটা যদি 1 ইউনিট হয় তাহলে এটার ইউনিট কত হবে, এটার ইউনিট 2 হয়ে যাবে কিনা, কারণ একের ডাবল বলেছে, রাইট। এবার এই যে দুজনের গ্যাপটা দেখো, এখানে 4 ছিল প্রথমে, কত বছর পরে ম্যানের তুমি দেখছো, নিশ্চয়ই 6 বছর পরে দেখছো, কারণ ম্যানটার 6 বছর পরে এজটা কি হয়েছে, যে ছেলেদের এজের ডাবল হয়েছে। তাহলে ম্যানের এখানে কত বসলো 6, এবার এখানে কত বসছে দেখো ভালো করে খেয়াল করো, এখানে 3 জন বালক আছে, প্রত্যেকেরই 6 বছর করে তো বাড়বে, তাহলে প্রত্যেকের 6 বছর বাড়া মানে কি এখানে 18 বসছে। তার মানে দুটোর গ্যাপটা আমরা দেখছি আনইভেন আছে। যখনই এরকম থাকে আমরা কি করি, সঙ্গে সঙ্গে ক্রস করি, এটাকে ক্রস এটাকে ক্রস, মানে 4 একে 4 2 একে 2, তাহলে গ্যাপ দিয়ে কত পেলাম 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালুটা কত পাচ্ছি, 18 দুগুণে 36 আর 6 একে 6, তাহলে 18 ইন্টু 2 36 মাইনাস 6 কত পেলাম 30 পেয়ে গেলাম। তাহলে 30 যদি পেয়ে যাই তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত পাবো, 1 ইউনিটের ভ্যালুটা 15 পাবো। তো তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 15 পাই, চেয়েছে কি হোয়াট ইজ দ্য প্রেজেন্টেজ, প্রেজেন্টেজ কত দেখেছিলাম, প্রেজেন্টেজ হচ্ছে 4 টাইমস, মানে 4 ধরেছিলাম, তাহলে 4 ইউনিট সমান সমান বলতে পারি 15 ইন্টু 4 অর্থাৎ 60। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 10টা কোয়েশ্চেন তোমাদের সামনে এনেছিলাম, 10টা কোয়েশ্চেন অলরেডি কিন্তু শেষ হয়ে গেল। এবার তোমরা ভালো করে এই কোয়েশ্চেনগুলোকেই আবার রিভিশন করতে থাকো, ভালো করে দেখো কোথায় কোন টেকনিকে অ্যাপ্লাই করা হয়েছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আবার পরের দিন দেখা হবে আবার কিছু নতুন কোয়েশ্চেন্স নিয়ে। চলো টাটা, বাই বাই।